আমাদের প্রজেক্টের নাম হচ্ছে একটি ট্রেন লাইন। জি। তো আমাদের কিছুদিন আগে হত্যা অবরোধের সময় যখন ট্রেনের স্লিপারগুলো খুলে ফেলা হলো তখন অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জীবনের ঝুঁকি দেখা দিয়েছে। তো আমি এই প্রজেক্টে দেখাবো যদি কোনো মানুষ হত্যা অবরোধের সময় ট্রেনের স্লিপার খোলে তো তখন ওই 800 মিটারের ভিতরে যদি কোনো ট্রেন থাকে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে সাথে স্টেশনে অ্যালার্ম যাবে এবং তার সাথে সাথে যে লোকটি স্লিপার খুলবে অনলি খোলার সময় তার একটা শক অনুভূতি, অনলি খোলার সময়, আগেও না পরেও না। প্র্যাকটিক্যালি আছি, এটা একটা ট্রেন লাইন, এটা একটা ট্রেন লাইন। তো এই লাইনে যখন কোনো ট্রেন চলবে সময় যদি কোনো স্লিপারটা খোলে এখানে অটোমেটিক অ্যালার্ম যাবে এবং সেই সাথে সাথে ট্রেনটা অটোমেটিক বসবে এবং ট্রেনটা ততক্ষণই বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত স্লিপারটা লাগানো হবে। আচ্ছা, আমাদের দেশের যে ট্রেন লাইন সিস্টেমটা আছে বর্তমানে, এই সিস্টেমে মানে তাহলে তো কিছু চেঞ্জ অবশ্যই করা দরকার। তুমি কি মনে করছো যে তাহলে এই সিস্টেম মানে চালু করতে গেলে কি পরিবর্তন তখন দরকার? এখানে কোনো পরিবর্তন যে লাইন থেকে এক স্টেশন থেকে অন্য স্টেশনের যে লাইনটা আছে সেখানে আমি 6 ভোল্ট প্রয়োগ করতে 6 ভোল্ট। এটা আমাদের কারেন্টের ক্ষেত্রে কোনো ব্যাপারই না, আমরা কারেন্ট কিন্তু 20 ভোল্ট ইউজ করি। জি। 6 ভোল্টেরটাই হবে এবং এখানে একটা এফএম ফ্রিকোয়েন্সি ইউজ করবো। তো আমরা এখানে এফএম ফ্রিকোয়েন্সিটা 100 গজ ইউজ করবো। সরকার আমাকে এর বেশি অনুমতি দেবে না, তাহলে আমাদের সরকার থেকে অনুমতি দেবে। এটা যেহেতু সরকারি, অবশ্যই সরকার এখানে বেশি ইউজ করবে। সেইভাবেই কথা। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হাই পাওয়ার ইলেকট্রিসিটি প্রোডিউসিং সিস্টেম। এখানে আমরা যে বিদ্যুৎ উৎপন্ন হয় একটা সোলার প্যানেলে তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো। যেমন এটা একটা সূর্য একটা সোলারে আলো দিলে দেখা যাচ্ছে সেখানে 10 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগ করে 10 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে 10.5। আমরা যদি এখানে আয়নাতে এমনভাবে স্থাপন করি যেন রিফ্লেকশন এর উপর করে তাহলে অবশ্যই বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। দেখতে পাচ্ছেন প্রথমে যখন 10 ভোল্ট ছিল এখন ভোল্টটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, 12 ভোল্টে পৌঁছাইছে, 13 ভোল্ট। 4টা নিম্নমানের আয়না এবং সাধারণ সোলার দিয়ে যদি 4 ভোল্ট বাড়ানো যায় তাহলে বুঝতে পারবেন যে ভালো মানের আয়না এবং ভালো সোলার দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। এবং এটা শুধু ভোল্ট না, এটা অ্যাম্পিয়ার উপরে। আমরা এখন অ্যাম্পিয়ার দেখাবো। সাধারণ সূর্যের আলোতে দেখা যাচ্ছে 0.something অ্যাম্পিয়ার পর্যন্ত, 0.7 অ্যাম্পিয়ার। এটা যখন আলো এবং তাপ কিন্তু বাড়ছে। আচ্ছা। এর ফলে সরকার বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন কলকারখানায় অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োগ করতে সক্ষম হবে এবং এর কোনো পার্শ্ববর্তী দিক নেই, কারণ এটা সম্পূর্ণ সৌরশক্তি, যেগুলো জ্বালানি হবে না, সুতরাং বাইরে থেকে মানে কোনো ঝুঁকি নেই। আমার প্রজেক্ট হচ্ছে শব্দের মাধ্যমে ডিজিটাল পোকা দমন। এটা সুপারসনিক শব্দের মাধ্যমে আমরা পোকা তাড়িয়ে বা মানে মশা তাড়িয়ে থাকি এবং গাছের বৃদ্ধি করে থাকি। জি। এইখানে একটি মানে যন্ত্র আমরা তৈরি করেছি, এখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি শব্দ উৎপন্ন করছি, যে শব্দটা মানুষ শুনতে পারে না। জি। ঠিক আছে, আপনার দোকানের কাছে নিশ্চয়ই শুনতে পারবেন। জি। মানুষের শোনার ক্ষমতা অনেক কম, কিন্তু পোকা মাকড় যারা আছে তারা অনেক বেশি শুনতে পারে মানুষের কাছে। তারা এই শব্দটা সহ্য করতে পারে। এখন তারা থাকবে না। আবার আরেকটা জিনিস জগদীশচন্দ্র আবিষ্কার করে দিয়েছেন যে তরঙ্গের ভিতরে থাকলে গাছ 18% দ্রুত বৃদ্ধি পায়। এটা শব্দ তরঙ্গ, তার জন্য গাছ 18% দ্রুত বৃদ্ধি পাবে। আর এতে আমাদের কীটনাশক ব্যবহার করা লাগছে না, গাছ বৃদ্ধি করার জন্য বা ফল পাকানোর জন্য ফরমালিন ব্যবহার করা লাগছে না। তাছাড়াও যেসব দ্রব্য মানে গাছের সাইডে বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সেটাও আমার ব্যবহার করা লাগছে না। আবার এটা আপনি ধরেন 100 টাকার মধ্যে মানে কিনতে পাই যাবে, বা আমরা যদি প্রডিউস করি তাহলে এটার দাম 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর এটা যে সবের জন্য একটাই যথেষ্ট, তাহলে কিছু খরচটা অর্ধেক না। আবার যদি আপনার মানে যে জমিটা আছে সেখানে কুকুর বা শিয়াল থাকে, তারাও এই শব্দটা থেকে চলে যাবে। আর আরেকটা বিষয় যে বাসায় যদি মশা থাকে তাহলে এই মশাই এই শব্দ সহ্য করতে পারে না, এটা মশার উপর সর্বোচ্চ করি। এটা কি তুমি নিজে কখনো প্রয়োগ করে দেখেছো? মশার উপরে প্রয়োগ করে দেখেছি, কিন্তু জমিতে প্রয়োগ করতে পারি। আপনি জানেন যে কয়েল আমরা ইউজ করি, কয়েল আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। অবশ্য এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে না। আরেকটা বিষয়, এটাতে পোকামাকড় মরবে না, অন্য জায়গায় চলে যাবে। যে ভারসাম্যটা থাকবে, আবার মানুষের ক্ষতি হবে না, কারণ এটা 10 সেকেন্ড পরে 5 সেকেন্ড বন্ধ থাকবে। আর এই প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে, তাহলে মানুষের কোনো সমস্যা হবে। তাহলে এই জিনিসটা মনে করো কেউ যদি নিজের জন্য করতে চায় তাহলে তার খরচটা কিরকম পড়বে? এটা নিজের জন্য করতে চাইলে আমরা এটার খরচটা 100 টাকার মতো করতে পারি। আবার আমরা ফ্রিতেও এটা ইউজ করতে পারি। আমাদের সম্পূর্ণ মেনুটা হচ্ছে সাউন্ড ফর সেফটি।
এটা আমাদের নিজস্ব বানানো একটা সফটওয়্যার, ফ্ল্যাশ প্রোগ্রামিংয়ের মাধ্যমে সফটওয়্যারটা আমরা তৈরি করেছি। জি। তাছাড়াও আমরা এক ধরনের ইন্ডাস্ট্রি ফাইল মানে ইউজ করতেছি যে গান শুনলেও মনে থাকে। আচ্ছা আমরা একটা গানই প্রডিউস করছি যে ওই গান শুনলে মনে থাকে। যারা এন্টারটেইনমেন্ট পছন্দ করে বেশি তারা যদি এই গানটা শুনে তাহলে সাউন্ড বক্স যদি প্লে করে তাহলে আসলে খুব মনে থাকে। এরকম যদি প্রত্যেকটা মানে গান প্রডিউস করা হয় তাহলে ভবিষ্যতে আর কয়েলের কোনো প্রয়োজন হবে না। এর ভিতরে আমরা বিট লক সিস্টেমের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডটা অলরেডি দিয়ে দিয়েছি। আপনি যদি নর্মাল পদ্ধতি দেন তাহলে সম্পূর্ণ সাউন্ড ফাইলটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা কিন্তু আমাদের ডেটা লকের মাধ্যমে দিলে এই সমস্যাটা হয় না। আমরা জানি এই বিজ্ঞানের প্রধান অবদানটা হচ্ছে বিদ্যুৎ, আর আমার কাজ হচ্ছে বিদ্যুৎ অপচয় রোধ করা, আমার এক্সারসাইজের কাজ। মানুষ সাধারণত নানাভাবে বিদ্যুৎ অপচয় করে। আমরা একটা উদাহরণ দিলেই এর বাস্তব দেখা যাবে। মনে করেন বড় বড় শপিং মল অথবা দোকানপাটে নিরাপত্তার জন্য যে বাইরে লাইট ব্যবহার করা হয়, সন্ধ্যার সময় অন করা হয়, এবং পরদিন মানে সকাল 10টার সময় দোকান খোলা করে অফ করা হয়, নিরাপত্তার জন্য যে বাইরে লাইট দেওয়া হয়। তো আমার এই পয়েন্টগুলো সার্কিটের কাজ হচ্ছে ওইটা পয়েন্টগুলোভাবে সন্ধ্যার সময় অন করে দেবে এবং সকালবেলা অফ করে দেবে। বাড়তি কোনো ঝামেলাও লাগবে না। বিদ্যুতের অপচয় যে 4 ঘন্টা 5 ঘন্টা বিদ্যুতের অপচয় রোধ করবে। যেহেতু এখন লাইট আছে, লাইটের মধ্যে যখন অন্ধকার হবে মনে হয় এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তখন এরকম অন হয়ে যাবে। আর যখন পরীক্ষা লাইট আসবে তখন অফ হয়ে যাবে। এর খরচ খুবই কম, মাত্র 200 টাকার মধ্যে। আমার প্রতিষ্ঠানে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা মডেল। এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এই পাওয়ার স্টেশনেতে বিদ্যুৎ উৎপন্ন হবে। জি মূলত আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ উৎপন্ন নয়, বিদ্যুৎ উৎপন্ন হলে যে বর্জ্যটা বেরোবে সেই বর্জ্যটা যাতে পরিবেশের ক্ষতি না করতে পারে সেটা করে আমাদের প্রজেক্ট। যখন এই বিদ্যুৎ প্রকল্পতে বিদ্যুৎ উৎপন্ন হবে তখন মূলত বর্জ্য হিসেবে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত হবে। সালফার ডাইঅক্সাইডের পরিমাণ প্রতিদিন গড়ে প্রায় 52,000 মেট্রিক টন। মূলত এইটাই সবচেয়ে বেশি পরিমাণে নির্গত হয়। তাই এই গ্যাসগুলো যদি বাতাসে নির্গত হয় তাহলে তা অ্যাসিডে সৃষ্টি করে পরবর্তীতে, যা আমাদের ফসল, পশু পাখি, নদী সব কিছুর জন্যই ক্ষতিকর। তাই এই গ্যাসটিনটাকে আমরা বাইরে নির্গত না দিয়ে পাইপলাইনের মাধ্যমে একটা গ্যাস বন্ধ করে চেম্বারের ভিতরে আনি। এই চেম্বারের ভিতরে এই চেম্বারের ভিতরে আনবো। এই চেম্বারের ভিতরে আনার পর গ্যাসটিনটাকে আমরা আবার এই সেপারেশন চেম্বার 1-এর ভিতরে আনবো। 1-এর ভিতরে আনলে ক্যালসিয়াম অক্সাইড চেম্বার থেকে ক্যালসিয়াম অক্সাইড এর ভিতরে প্রবেশ করাবো। ক্যালসিয়াম অক্সাইড এর ভিতরে প্রবেশ করলে তার সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করবে। এখন প্রশ্ন হতে পারে ক্যালসিয়াম অক্সাইড কেন নাইট্রিক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে? আমরা জানি যার অম্লত্বের পরিমাণ বেশি সেটা আগে বিক্রিয়া করে। সালফার ডাইঅক্সাইডের অম্লত্বের পরিমাণ এই গ্যাসটিনটার ভিতরে সবচেয়ে বেশি, এই জন্য সালফার ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আর অন্যগুলো করবে না। যেহেতু এটা অনবরত প্রক্রিয়া, অন্যগুলোর সাথে বিক্রিয়া করার কোনো সুযোগ নাই। যখন এই ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হবে, ক্যালসিয়াম সালফাইড হচ্ছে ধাতুটা নিচে অধক্ষিপ্ত হবে আর বাকি দুইটা গ্যাস উপরে থাকবে। এখন এই ক্যালসিয়াম সালফাইডটাকে আমরা অধক্ষিপ্ত যেহেতু সেহেতু আমরা আরেকটা চেম্বারে নিয়ে আসবো। এই চেম্বারে ক্যালসিয়াম সালফাইডকে অক্সিজেনের সাথে জারিত করে ক্যালসিয়াম সালফেটে রূপান্তর করবে। ক্যালসিয়াম সালফেট এই চেম্বারের ভিতরে আনা হবে। এই চেম্বারের ভিতরে আনলে এর ভিতরে আমরা পানি প্রবেশ করাবো। পানি প্রবেশ করালে ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি মিলে জিপসাম তৈরি করবে। যা জিপসাম সার হিসেবে সিমেন্ট শিল্পে এবং গ্লাসাইট শিল্পে বহুলভাবে ব্যবহৃত হয়। আমি যে গ্যাস থেকে যাই সেই জায়গায় পাইপলাইনের মাধ্যমে আমরা সেপারেশন চেম্বার 2-এ নিয়ে আসবো। এইখানে হ্যাঁ, সেপারেশন চেম্বার 2 নিয়ে আসলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে এটা নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত করবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড রূপান্তরিত। নাইট্রোজেন যেটা সার, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হলে ওই গ্যাস দুটাকে আমরা আবার সেপারেশন চেম্বার 3-এ নিয়ে আসবো। সেপারেশন চেম্বার 3-এ নিয়ে আসলে এর ভিতরে আমরা পানি প্রবেশ করাবো এবং নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডে রূপান্তরিত হবে। নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তরল হয়, তার নিচে অধক্ষিপ্ত থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় তা উপরে থাকবে এবং তা পাইপলাইনের মাধ্যমে আমরা পরিবেশে নির্গত করে দেবো। পরিবেশে নির্গত হওয়ার কারণ যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতি অল্প পরিমাণে, এই পরিমাণে নির্গত হবে তার সামাজিক গুণায়ন যেটা দেখবে, সামাজিক গুণায়নের মাধ্যমে তার ভালো প্রক্রিয়ায় সেটা শোধন করে নিতে পারবে। আর এই নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড আমরা অ্যাসিড হিসেবে এখান থেকে নির্গত করতে পারি, অথবা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা ইউরিয়া তৈরি করতে পারি। এখান থেকে আমরা ইউরিয়া আমাদের প্রজেক্টের নাম হলো ব্যাংক ভল্ট সিকিউরিটি সিস্টেম। আচ্ছা, এর সম্পর্কে আপনি আমাদের দেখাবেন কি? জি, এটা হচ্ছে আপনাদের ব্যাংক ভল্ট। ওই সেন্সরটা জি এটা বানাতে যেমন ধরেন
PIR সেন্সরটা লাগবে, তারপরে একটি বার্জার লাগছে, বেড সুইচ একটি লাগছে, তারপর 12 ভোল্ট ব্যাটারি একটা লাগছে, তারপর 12 ভোল্টের ট্রান্সফর্মার একটা লাগছে। আমাদের শুধু ব্যাটারিটা লাগছে, শুধু ওই সেন্সরটা আর ব্যাটারি সহ প্রায় 3-3.5 টাকার মতো। 3 থেকে 4,000 টাকা লাগতে পারে। সেলফোন যদি সাথে নিয়ে যায়, তারপর সেলফোন যদি যুক্ত করে, তারপর 4.5 মতো পড়বে। আমাদের প্রজেক্ট 2টা রোবট নিয়ে হচ্ছে সিঙ্গেল রোবট। মানে এই সিঙ্গেল রোবটের 2টা পার্ট আছে, একটা হচ্ছে সেন্সর রোবট আর একটা হচ্ছে রেডিও রোবট। আচ্ছা, আপনাদের এই রোবটটার বিশেষত্ব কি? এই রোবটটার বিশেষত্ব হচ্ছে এটা অবলোহিত সিস্টেমটাকে ফলো করে চলতে পারে। এই অবলোহিত সিস্টেমকে যেখান থেকে খুঁজি পায়, ও যদি খুঁজি পায় ওই জায়গায় ঠিক করে ও বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ওটার কাছে যাবে। এমনকি জায়গা এটা কিন্তু থামি যাবে, ওটা ধাক্কা মারবে না। যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ভবিষ্যতের গাড়িগুলোতে, মানে দুর্ঘটনা কমাতে বাংলাদেশে। আটকে যাবে। হ্যাঁ, মানে আমরা যদি কোনো গাড়ির পিছনে একটা সেন্সর আর একটা পিছনে সামনে আরেকটা সেন্সর লাগানো হয়, তখন অন্য গাড়িতে যদি এই সেন্সরটা লাগানো হয়, তখন এই সেন্সরটার কাজ হচ্ছে ব্রেক, মানে এক গাড়ির সাথে আরেক গাড়ির ডিস্টেন্সে রাখি ব্রেকটা করবে। আর এটা হচ্ছে অটো রোটেশন সিস্টেম আছে আর অটো ব্রেক সিস্টেম আছে, যে এটা এই লাইনটাকে যদি খুঁজি পায় এক ইঞ্চি সামনে কিন্তু এটা দাঁড়ায় যাবে। আর যদি এটাকে আমরা এই রশ্মিটাকে যদি আমরা আরো বাড়াইতে পারি, তাহলে এটা আরো দূরত্ব বরাবর এটা থামতে পারবে। এটা হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার, যেটাকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানে আমাদের মানে কি গ্যাসের থেকে আমরা যেটা নিয়ে এটা হচ্ছে রেডিও কন্ট্রোল রোবট, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশি ভবিষ্যতে টানেল বের হওয়া সম্ভব। আর এইখানে যে টানেলের অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি না। যখন দুর্ঘটনাটা হয় তখন মানুষগুলো ওইখানে অনেক অবস্থা খারাপ, এবং কি আমরা সেটা দেখতে পাই না কি হয়েছে ওইখানে, পাঠাতে পারছি না কি হয়েছে। তখন এটা এমনভাবে স্ট্রাকচার করা যাবে যে এটা ট্রেন ট্র্যাকের উপর চলতে পারে, এবং কি এটার সামনে এটার ভিতরে অনেক প্রযুক্তি লাগানো যাবে। এটার সামনে পিছনে ক্যামেরা দেওয়া যাবে এবং জিপিএস সিস্টেম করা যাবে। এরপর এটাকে আমরা ওইখানে পাঠালাম, তখন এটা ওইখান থেকে আমাদেরকে ভিডিও ফুটেজটাও দিবে এবং কি ওদের কথাটাও আমাদের কাছে পাঠাবে। আসলে আমার প্রজেক্টের নাম হলো অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম। আসলে আগুন ধরার এই সিস্টেমটি যদি আপনি বাসা বাড়িতে বা যে কোনো প্রতিষ্ঠান বা ভবনে ইউজ করেন, তবে আগুন ধরার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে 5টি কাজ সম্পূর্ণ হবে। কাজটি হলো ওই স্থানে, অর্থাৎ যে রুমে আগুন ধরবে সে রুমে আগুন নিভানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে গ্যাস অথবা পানি সার্ভিস শুরু হবে। এখন বিষয়টা হলো গ্যাসের তো একটা নির্দিষ্ট লিমিট আছে, কিন্তু এত শুধু গ্যাস আছে, ওই তো শেষ হয়ে যাবে। তার জন্য হেল্পলাইন হিসাবে ফায়ার সার্ভিসের কাছে তাৎক্ষণিকভাবে ফোন যাবে। হ্যাঁ, সার্কিটের সঙ্গে ফোনের ইন্টারফেসিং থাকবে, মানে মোবাইল ফোনের ইন্টারফেসটা থাকবে। এবং আরেকটি কাজ হবে কি, ওই প্রতিষ্ঠানে যত প্রয়োজনীয় ব্যক্তিবর্গ আছে এবং নিকটবর্তী ফায়ার সার্ভিসের কাছে আপনার প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা সহ ডিটেলস একটা SMS যাবে। যেমন আপনি এই রুমে আছেন, পাশের রুমে আগুন ধরছে, জীবনে নিরাপত্তার জন্য একটা অ্যালার্ম তাকে সেট করে থাকবে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আপনি জানবেন বাসায় আগুন। এখন একটা প্রতিষ্ঠানে তো অনেকগুলো রুম থাকে, আসলে কোন রুম বা কোন স্থানে আগুনটা ধরছে আপনি কিন্তু সঠিকভাবে প্রথমে জানতে পারছেন না তাৎক্ষণিকভাবে। এখন তাৎক্ষণিকভাবে জানার জন্য কন্ট্রোল রুম, প্রত্যেকটি ভবনে একটি থাকে কন্ট্রোল রুম অথবা রিসিপশন রুম, নিচতলায় বিশেষ করে অল টাইম ওখানে যে একজন মানুষ থাকলে, তো ওই রুমে প্রত্যেকটি স্থান অথবা প্রত্যেকটি ভবনের রুমের জন্য এক একটি করে লাইট সিরিয়ালে সেট করা থাকবে নাম্বারিং সহ। তো ওই লাইটটা জ্বলে উঠবে, যেখানে আগুন জ্বলবে সেখানকার লাইটটা জ্বলবে। তাহলে সেই লাইট দেখে আপনি বুঝতে পারবেন এত নাম্বার কক্ষে আগুন জ্বলবে। আর মোবাইলে কিন্তু নাম্বার সব কিছু সেট থাকবে। এখানে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে।
জি ওই যে নাম্বার। আপনি যে নাম্বারে কি করে আসছে আর অ্যালার্মটাও বাজছে কিন্তু লাইটটাও কিন্তু জ্বলছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যখন আগুন থাকবে না থাকবে নিভে যাবে বা পরিমাণ নিভে যাবে সেগুলোকে অফ দেখুন এখন অফ হয়ে গেছে। তো যখন আগুন জ্বলবে ধোঁয়া পাবে তখন কিন্তু সিস্টেমটা আবার চালু হবে। মেজারিং হার্ট রেট বাই ফিঙ্গারটিপ। এক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি একটা মাউস ব্যবহার করছি আর আউটপুটটা পাওয়ার জন্য একটা ল্যাপটপ। এখানের মধ্যে আমাদের রিডিংটা আছে। মাউসটা কোনো বিশেষ একটা মাউস, এখানে সার্কিট বসানো আছে। আর এই যেটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে লাইট। সেন্সর যখন সবচেয়ে পৌঁছবে তখনই লাইট হচ্ছে আমাদেরকে একটা ইন্ডিকেশন দেবে যে সেন্সটা নিয়ে হার্টবিটটা নিয়ে তখনই ল্যাপটপে আমাদের হার্টবিটটা এইসব মেয়েদের ক্ষেত্রে অনেক সুবিধা পাবো। এটা 90% শিওর। অনুমোদন করতে আসবে না, জাস্ট আমরা যে সার্কিটটা বানাইছি আমাদের বেসিক্যালি অনুমোদন পাই, তাহলে আমরা মানুষকে বলবো যে সার্কিটটা কীভাবে বানানো হয়েছে, সেন্সরটা কীভাবে বসাতে হবে, জাস্ট সার্কিটটাই হচ্ছে মেইন, আর কোনো ব্যাপার নেই। ছাড়া আপনারা 200 থেকে